হচ্ছে এ অ্যান্ড সি সেকশনের একটা ক্লাস হচ্ছে। এখন এ আর সি সেকশনের যেগুলো পড়ানো হয় নাই এটা আমি এক্সট্রা ক্লাস নিয়ে পরে পড়াবো। মানে এটার জন্য তেমন একটা সমস্যা হবে না, ঠিক আছে। এখন আমরা এ অ্যান্ড সি কে পড়ানো হয় নাই। কি পড়ানো হয় নাই? ডেটা কালেকশনের মধ্যে রোড ইউজ স্টাডিজ বা আদার যে রোড ইউজটা মানে পড়ানো হচ্ছিল। তার তারপরে সম্ভবত আমরা ট্রাফিক ভলিউম স্টাডিজ অ্যান্ড ট্রাভেল সার্ভে এই দুইটা পড়াছিলাম। এ অ্যান্ড সি সেকশন, সরি বি সেকশন কে, এ আর সি এটা বাদ আছে এই দুইটা। তো জাস্ট এক লাইনে একটু বলে চলে যাই, আমরা রোডের পাশে দাঁড়ায় যে ট্রাফিক কাউন্ট করি সেটা হচ্ছে ট্রাফিক ভলিউম স্টাডিজ, অ্যান্ড দিস ডেটা ইজ ইউজ ফর শর্ট টার্ম অবজেক্টিভ। আর লং টার্ম অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ট্রাভেল সার্ভে। মানে শুধু ট্রাফিক কাউন্ট করি না, এর সাথে আরো কিছু এক্সট্রা এক্সট্রা হচ্ছে আমরা ডেটা কালেক্ট করি যেগুলো আমাদের কাজে লাগে, ঠিক আছে, কাজে লাগে। এখন তোমাদের এখান থেকে আমরা আজকে শুরু করবো, এর পর থেকে যখন ডেটা আমার হাতে চলে আসতেছে এবং সেই ডেটাগুলো দিয়ে যখন আমরা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এ ইউজ করি, তখন আমরা এটাকে কিভাবে ইউজ করি, ঠিক আছে, এটা আমাদের আজকে কাজে লাগবে। এখন আমাকে মাঝে মধ্যে তোমরা তোমরা রেসপন্ড করবা, সো দ্যাট আমি বুঝতে পারি যে আসলে তোমরা শুনতে পাচ্ছ। বা অনেক সময় দেখা যায় যে আমি কথা বলার 10 মিনিট পরে বোঝা যাচ্ছে যে আহ, আসলে তোমরা শুনতে পাও নাই, ঠিক আছে, তখন তো আবার ব্যাকে যাওয়া যাবে না। তা শুনতে পাচ্ছ তো? জি জি স্যার। স্যার। হ্যাঁ। তা মাঝে মধ্যে বুঝতে পারতেছো বা হচ্ছে এগুলো আমাকে জানাবা। হ্যাঁ, আমি তোমাদের, ও, রেকর্ডটা আবার শুরু করি। আমি তোমাদের আহ, একটা মানে সামারি শিট তৈরি করছি যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং কি কি পড়ালাম এখান থেকে সেইগুলা দেয়া। যেমন পল রাইটের পেজ নাম্বার 35, পেজ নাম্বার 36 থেকে 40, ঠিক আছে, ডেটা কালেকশন 40 to 50। যেহেতু বইটার চ্যাপ্টারে অনেক কিছু আছে, তোমরা অনেক সময় বুঝতে পারো না যে কি কি আমি পড়াচ্ছি সেইগুলা। সো বই এবং বইয়ের সাথে দুই একটা এক্সট্রা জিনিস আমি পড়বো যেগুলা হচ্ছে এই লেকচার শিটের মধ্যে থাকবে। এখন আমি একটু আসি, এটা আমার হাতে ড্রয়িং করা। তারপর ওখানে দেখানো আছে, এখানে দেখো, এটা হলো একটা স্টাডি এরিয়া। তার মানে আমরা যে জায়গা নিয়ে কাজ করব এটা হচ্ছে আমাদের স্টাডি এরিয়া। এই পুরা বাউন্ডারি, ঠিক আছে, এই বাউন্ডারিটাকে বলবে কর্ডন বাউন্ডারি। কর্ডন বাউন্ডারি। এখন অনেক জায়গায় হচ্ছে আমাদের এই শেপ
শেপ হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে এটা আমরা দেখলাম কর্ডন বাউন্ডারি। এই টোটাল স্টাডি এরিয়াটাকে আমরা ছোট ছোট অনেকগুলা জোনে ভাগ করি। এক একটা জোনকে বলা হয় এক একটা ট্রাফিক অ্যানালাইসিস জোন। সংক্ষেপে বলা হয় TAZ বা জেড, ট্রাফিক অ্যানালাইসিস জোন। প্রত্যেকটা জোনের এক একটা ইউনিক নাম্বার থাকবে, 1 2 3 4 এরকম। এটা জাস্ট বোঝানোর জন্য একটা ছোট একটা স্টাডি এরিয়া নেওয়া হচ্ছে, বাট প্রফেশনালি যখন আমরা ঢাকাটা নিয়ে যদি কাজ করি তাহলে দেখবা যে 190টা জোন আছে এবং সব আলাদা আলাদা নাম্বার থাকবে। এবং প্রত্যেকটা জোন মানে কিন্তু ছোট একটা জায়গা না, জোন মানে কিন্তু অনেক বড় একটা জায়গা। ধরে নাও ধানমন্ডি পুরোটা একটা জোন। তার মানে কি এর বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিস, এখানে রেস্টুরেন্ট, এখানে স্কুল, এখানে অফিস, এখানে বাসা, বিভিন্ন জায়গায় অনেক কিছু ছন্ন ছিটানো অবস্থা আসছে। কিন্তু আমরা যখন সফটওয়্যারে কাজ করি তখন আমরা এই সমস্ত জিনিসগুলাকে চিন্তা করি যে পুরা জিনিসটা হচ্ছে একটা পয়েন্টে, ঠিক আছে, একটা সেন্টার পয়েন্টে হচ্ছে, সেটাকে বলা হয় সেন্টারয়েড। এই যেমন এই হলো 1 নাম্বার জোনের সেন্টারয়েড, তার মানে আমার অল অ্যাক্টিভিটি হবে এই পয়েন্ট থেকে, সেন্টারয়েড। এই সেন্টারয়েডের সাথে হচ্ছে ডটেড লাইন দিয়ে আমরা কানেকশন করি, এইগুলাকে বলা হয় সেন্টারয়েড কানেক্টর। ডটেড লাইন দিয়ে কার সাথে কানেক্ট করা হয়? সেন্টারয়েডের সাথে বড় রাস্তার কানেকশন দেওয়া হয়, ঠিক আছে। এই এই ডটেড লাইনটা হচ্ছে সেন্টারয়েড কানেক্টর। তাহলে আমরা কি দেখলাম? একটা স্টাডি এরিয়া, তার বাউন্ডারি আছে কর্ডন বাউন্ডারি, একে অনেক ছোট ছোট অংশে ভাগ করা হয়। কেন করা হয় পরে বুঝতে পারবা। এবং প্রত্যেকটা ছোট ছোট অংশকে এক একটা ট্রাফিক অ্যানালাইসিস জোন বলে। এবং প্রত্যেকটার আলাদা আলাদা একটা একটা ইউনিক নাম্বার থাকে। এবং সেই প্রত্যেকটা জোনের একটা করে মেইন পয়েন্ট থাকে যেটাকে আমরা বলি সেন্ট্রয়েড। এবং এখান থেকেই অল অ্যাক্টিভিটি হয়। যেমন ধানমন্ডি থেকে মতিঝিল যদি একটা ট্রিপ হয়, আমরা যখন ডেটা কালেকশন করব তখন এভাবে বলবো ধানমন্ডি থেকে মতিঝিল। বাট যখন আমরা অ্যানালাইসিস করব তখন কিন্তু আমার ধানমন্ডি যদি 1 নাম্বার জোনে হয় আর মতিঝিল যদি 4 নাম্বার জোনে হয়, তাহলে আমরা বলবো জোন 1 to 4। ঠিক আছে। খুব বেশি মানে এখানে শেখাবো না, যেহেতু হলো আমাদের ফোর্থ ইয়ার বা মাস্টার্স, এটা বেশি বেশি আরো জানতে হবে। এখন দেখো ওই একই স্টাডি এরিয়াটাই এখানে কিন্তু আঁকা হচ্ছে। এটা তাহলে কি হচ্ছে? কর্ডন বাউন্ডারি। মধ্যে দিয়ে দেখো একটা রেখা, একটা লাইন চলে গেছে এইভাবে, ঠিক আছে। এই একটা লাইন এইভাবে টানা চলে গেছে। তাহলে কোনো ফিজিক্যাল ফিচার যদি যদি এরকম হয় যে স্টাডি এরিয়াকে ভাগ করে ফেলছে, যেমন এই লাইনটা, ধরে নাও একটা নদী আমাদের স্টাডি এরিয়ার মধ্য দিয়ে চলে গেছে, 2 ভাগ করে ফেলছে স্টাডি এরিয়াকে, তাহলে এটাকে বলবে একটা স্ক্রিন লাইন। বা ধরো একটা পাহাড় হইতে পারে, একটা বড় হাইওয়ে হইতে পারে, একটা রেল লাইন হইতে পারে। যেমন ঢাকার ম্যাপটা যদি দেখো তাহলে দেখবা যে নর্থ সাউথ বরাবর ঢাকা রেল লাইন হচ্ছে ঢাকাকে 2 ভাগে ভাগ করে ফেলছে। তাহলে এটা হচ্ছে স্ক্রিন লাইন। তারপরে দেখো স্টাডি এরিয়ার এক জায়গায় একটা ট্রিপ শুরু হয়ে আবার স্টাডি এরিয়ার মধ্যেই শেষ হলো, এই ধরনের ট্রিপকে আমরা বলবো ইন্টারনাল ইন্টারনাল ট্রিপ। যদি বাইরে থেকে একটা ট্রিপ শুরু হয় স্টাডি এরিয়ার বাইরে থেকে এবং সেটা যদি স্টাডি এরিয়ার ভিতরে আসে, তাহলে এটাকে বলবো এক্সটার্নাল ইন্টারনাল ট্রিপ। আর যদি স্টাডি এরিয়ার ভিতরে শুরু হয়ে বাইরে চলে যায়, এটাকে বলবো ইন্টারনাল এক্সটার্নাল ট্রিপ। আর একটা ট্রিপ যদি বাইরে থেকে শুরু হয়ে স্টাডি এরিয়া ইউজ করে আবার বাইরে চলে যায়, দ্যাট উইল কল এক্সটার্নাল এক্সটার্নাল ট্রিপ। ঠিক আছে। এই ডেফিনেশন গুলো আমাদের জানা থাকলো। এখন দেখো এটা একটা বইয়ের ফটো মানে থেকে কপি করা, প্রফেশনালি একটা একটা শহরের একটা ম্যাপ। এবং সেই ম্যাপের মধ্যে অনেক ছোট ছোট অংশ ভাগ করা আছে। এই প্রত্যেকটা ভাগই হচ্ছে এক একটা ট্রাফিক অ্যানালাইসিস জোন, এবং প্রত্যেকটাই দেখো নাম্বার ডিফারেন্ট। ঠিক আছে। এই ট্রাফিক অ্যানালাইসিস জোন। এখন আমরা যদি দেখি একটা স্টাডি এরিয়ার মধ্যে যত রাস্তা থাকে সবগুলা রোডটাকে আমরা এরকম লিংক দিয়ে করি। একটা লিংক মানে একটা রোড, রোডের 2টা মাথা, 2টা মাথা হচ্ছে নোড, আর মাঝের অংশটা রোডটা হচ্ছে লিংক। তাহলে নোড অ্যান্ড লিংক দিয়ে রাস্তাগুলা আমরা কানেক্ট করি। আর একটু আগে বললাম যে
একটা সেন্টরয়েড যেটা থাকে, এই যে সেন্টরয়েড, সেন্টরয়েডের থেকে যখন আমরা রোডের সাথে কানেক্ট করি, ডটেড, সেগুলো হলো ডটেড লাইন, দ্যাট ইজ কল সেন্টরয়েড কানেক্টর। আর বাকিগুলা সবই হচ্ছে রোড। ঠিক আছে। এখন আসো, আমরা যখন এই ধরনের কাজ করব, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং রিলেটেড কাজ, তখন বারবার কিছু জিনিস আমরা বলতে থাকবো, সেগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে আসলে কি বলতেছি। তার মধ্যে একটা ডেফিনেশন হচ্ছে ট্রিপ। তাহলে আমরা ট্রিপ বলতে কি বুঝি? ট্রিপ বলতে আমরা বুঝি একটা ওয়ান ওয়ে মুভমেন্ট ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার। মানে একটা ওয়ান ওয়ে ট্রাভেল এক জায়গা থেকে আরেক জায়গায় করলে সেটাকে বলা হয় একটা ট্রিপ। তার মানে সকালে যখন তুমি বাসা থেকে ইউনিভার্সিটিতে আসতেছো, একটা ট্রিপ। বাসা থেকে তুমি হসপিটালে যাচ্ছ, এটা আরেকটা ট্রিপ। ইউনিভার্সিটি থেকে তুমি শপিং সেন্টারে যাচ্ছ, এটা আরেকটা ট্রিপ। তাহলে একটা ট্রিপ মানে বোঝা গেল যে একটা মুভমেন্ট। তার মানে আমি যতবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, ততবার একটা করে ট্রিপ হইতে থাকবে। এবং প্রত্যেকটা ট্রিপের দেখো একটা অরিজিন ডেস্টিনেশন থাকবে, মানে যে জায়গা থেকে শুরু হবে আর একটা জায়গায় শেষ হবে। মোড অফ ট্রাভেল, তার মানে কোন একটা মাধ্যমে আমি যাব। হয় আমি বাসে যাব, নাই রিক্সা, নাই সিএনজি, নাই পার্সোনাল কার, নাই হেঁটে যাওয়া। এটা হচ্ছে মোড অফ ট্রাভেল। তারপরে রুট, মানে কোনো না কোনো পথ দিয়ে আমি যাব। সবাই কিন্তু এক পথে যাবে না। ধরো কলাবাগান থেকে ইউনিভার্সিটি অনেক ভাবে আসা যায়, এক একজন এক এক ভাবে যাবে। স্টার্ট অ্যান্ড এন্ড টাইম, প্রত্যেকটা মোড় মানে ট্রিপ, ট্রিপ কিন্তু একটা নির্দিষ্ট সময় শুরু হয়, একটা নির্দিষ্ট সময় শেষ হয়, সেটা হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড টাইমস। পারপাস, ট্রিপের পারপাসটা আমাকে জানতে হবে, কি পারপাসে ট্রিপটা হচ্ছে। কারণ আমাদের যদি ওয়ার্ক রিলেটেড ট্রিপ হয় বা একাডেমিক এডুকেশন ইনস্টিটিউট রিলেটেড ট্রিপ হয়, সো আমরা কি বুঝবো, যে এই ট্রিপগুলো মোটামুটি প্রতিদিনই হতে থাকবে। আর যদি দেখি যে এইটা হচ্ছে শপিং ট্রিপ, তার মানে কি এটা সব সময় হবে না। ঠিক আছে। এই, তাহলে আমরা যদি পরীক্ষায় এরকম আসে যে একটা ট্রিপ বলতে আমি কি বুঝি, এর মেইন ক্যারেক্টারিস্টিক্স কি, এর মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলা হচ্ছে এইগুলা। ঠিক আছে। এখন দেখো, দুই ধরনের ট্রিপ থাকে, একটাকে বলা হয় হোম বেস ট্রিপ, আর একটাকে বলা হয় নন হোম বেস ট্রিপ। একটা ট্রিপের কয়টা এন্ড থাকে? দুইটা এন্ড, একটা শুরু একটা শেষ। এখন শুরু বা শেষের যে কোনো একটা এন্ড যদি নিজের বাসা হয়, তাহলে সেটাকে বলবে হোম বেস ট্রিপ। আর দুইটা শুরু বা শেষের দুইটার একটাও যদি নিজের বাসা না হয়, তাহলে সেটা বলবে নন হোম বেস ট্রিপ। তাহলে আমাকে এখন কেউ বলতে পারবা যে সকালে বাসা থেকে ইউনিভার্সিটিতে আসলাম, এটা হোম বেস ট্রিপ আর নন হোম বেস ট্রিপ? হোম বেসড। হোম বেস ট্রিপ। তারপর ইউনিভার্সিটি থেকে শপিং সেন্টারে গেলা, এটা নন হোম বেসড। নন হোম নন বেসড। হোম বেস ট্রিপ। এখন শপিং সেন্টার থেকে বাসায় গেলা, এটা হোম বেসড। হোম হোম বেসড। বেস ট্রিপ। ঠিক আছে। এই, নেক্সট আসো, আরো দুইটা জিনিস আমরা দেখি। একটা হচ্ছে অরিজিন, একটা হচ্ছে ডেস্টিনেশন। যেখান থেকে যাত্রাটা শুরু হবে সেটাকে বলবে অরিজিন, আর যেখানে যাত্রা শুরু হবে সেটাকে বলবে ডেস্টিনেশন। তাহলে আমি যদি ইউনিভার্সিটি থেকে শপিং সেন্টারে যাই, তাহলে ইউনিভার্সিটি হচ্ছে অরিজিন আর শপিং সেন্টার হচ্ছে ডেস্টিনেশন। সহজ জিনিস। বাট এখানে একটুখানি প্রবলেম আছে, প্রোডাকশন জোন অ্যান্ড অ্যাট্রাকশন জোন। প্রত্যেকটা ট্রিপ কোনো না কোনো জায়গায় তৈরি হয়, যেখানে তৈরি হয় সেটাকে বলা হয় প্রোডাকশন জোন। আর কোনো না কোনো জায়গায় তাকে যাইতে হয়, সেটা হচ্ছে অ্যাট্রাকশন জোন। জেনারেলি হচ্ছে প্রোডাকশন জোন হচ্ছে বাসা, আর অ্যাট্রাকশন জোন হচ্ছে অফিস, শপিং সেন্টার, রেস্টুরেন্ট, ইউনিভার্সিটি। এগুলো হচ্ছে অ্যাট্রাকশন জোন। এখন মনে করো তুমি বাসা থেকে ইউনিভার্সিটিতে আসলা, তাহলে প্রোডাকশন জোন কোনটা? বাসা। ইউনিভার্সিটি অ্যাট্রাকশন জোন। এখন একজন বলো তো, তুমি শপিং সেন্টার থেকে বাসায় গেলা, এখানে প্রোডাকশন জোন কোনটা? শপিং সেন্টার থেকে বাসায় গেলা, তাহলে প্রোডাকশন জোন কোনটা? যেমন শপিং সেন্টার।
না, শপিং এই এই জায়গাটায় একটু হবে। মনে রাখার চেষ্টা করতে হবে। যদি যদি বাসায় যাওয়া হয় বা বাসা থেকে আসা হয়, বাসার ইনভলভমেন্ট থাকলেই প্রোডাকশন জোন বাসা, ঠিক আছে, মানে নিজের বাসা। আদারওয়াইজ যেখান থেকে শুরু হবে সেটা প্রোডাকশন জোন, অন্যটা অ্যাট্রাকশন জোন। যেমন ধরো ইউনিভার্সিটি থেকে শপিং সেন্টার গেলাম, এটা কি নন হোম বেস ট্রিপ। নন হোম বেস ট্রিপের জন্য যেখান থেকে যাত্রা শুরু করব দ্যাট ইজ অরিজিন। তার মানে এখানে হচ্ছে ইউ হচ্ছে অরিজিন, ইউনিভার্সিটি, আর ডেস্টিনেশন হচ্ছে শপিং সেন্টার। তাহলে এইভাবে মনে রাখতে হবে যে হোম বেস ট্রিপ হলে হোম ইজ অলওয়েজ প্রোডাকশন জোন অ্যান্ড আদার এন্ড ইজ দ্য অ্যাট্রাকশন জোন। আর যদি হচ্ছে নন হোম বেস ট্রিপ হয়, তাহলে হচ্ছে অরিজিন হচ্ছে প্রোডাকশন জোন অ্যান্ড ডেস্টিনেশন হচ্ছে অ্যাট্রাকশন জোন। ঠিক আছে? সো এগুলো তোমরা পড়বা, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করলে বোঝা যাবে। এখন আমরা দেখি, আমরা যে কোনো ধরনের ট্রান্সপোর্ট প্ল্যান বা যাই কিছু করি না কেন, তোমাদের গত ক্লাসগুলোতে কি বলছি, যে আসলে আমার জানা দরকার ফিউচারে একটা রোডে কি পরিমাণ ভেহিকেল ট্রাভেল করতেছে। ঠিক আছে? কি পরিমাণ ভেহিকেল ঘন্টায় বা দিনে ট্রাভেল করতেছে। আমি যদি এটা জানতে পারি, ধরো 5 বছর পর বা 10 বছর পর এই পরিমাণ ভেহিকেল এই রোড দিয়ে যায়, তাহলে আমার রাস্তাটা কি হবে সেই অনুযায়ী ডিজাইন করতে হবে। মানে সেই অনুযায়ী আমার ওয়াইডেনিং বা সবকিছু, যে কয়টা লেন দিব আমি। আমার শোনো তোমরা একটু, তোমরা শোনো, তোমাদের ওখান থেকে সাউন্ড আসতেছে, তোমরা একটু এ করে রাখো, মিউট করে রাখো, আদারওয়াইজ আমার কথা শোনা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, আমরা আবার আসি। আমরা আসলে যাই কিছু করি না কেন, আমাদের দরকার হচ্ছে ডিজাইন ইয়ারে আমাদের কি পরিমাণ ভেহিকেল ট্রাভেল করতেছে সেটা জানতে চাই। তার মানে কিন্তু আমাদের আউটপুট কিন্তু খুব ছোট, এবং সেটার বেসিসে আমাকে ডিসিশন নিতে হচ্ছে এখানে বাস সার্ভিস দরকার হবে কিনা, এখানে নাম্বার অফ লেন বাড়াইতে হবে কিনা, এখানে মানে সবকিছু ঠিক আছে কিনা, লেন ওয়াইডেনিং করতে হবে কিনা, ইন্টারসেকশন ওয়াইডেনিং করতে হবে কিনা, ফ্লাইওভার দরকার হবে কিনা। ঠিক আছে? এগুলা। সো এই জিনিসগুলাই হলো আমার লিঙ্ক ফ্লো, মানে একটা রোড কি পরিমাণ ভেহিকেল যাবে, ঠিক আছে, কি পরিমাণ মানুষ এটাতে মানে বাসে যাবে বা পাবলিক ট্রান্সপোর্টে যাবে, কি পরিমাণ ভেহিকেল যাবে, এটাই হচ্ছে মেইন আউটপুট। বাট আমরা যখন সফটওয়্যার ইউজ করি, তখন আমরা এই মেইন আউটপুটের সাথে আরো কিছু জিনিস পাই। সেগুলো হচ্ছে স্পিড, ট্রাভেল টাইমস, এইগুলা, তারপরে এমিশন, কি পরিমাণ এমিশন হবে, এইগুলা। সো যদি আমি খুব সিম্পলি বলতে চাই, তাহলে আমাকে কিভাবে বলতে হবে, আমার আউটপুট হচ্ছে আসলে কি পরিমাণ ভেহিকেল যাবে সেটা আমি পাচ্ছি। আর ইনপুটটা কি দেখো, গত ক্লাসগুলোতে তোমাদেরকে বলছিলাম যে আমরা কিছু ডেটা কালেক্ট করি, যে ডেটাগুলো হচ্ছে আমাদের ইনপুট। সেগুলো কি? সোশিও ইকোনমিক ডেটা, ল্যান্ড ইউজ প্যাটার্ন ডেটা, আর ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেটা। এই ডেটাগুলো নিব, আর এই আউটপুটগুলো আমি, নিচের আউটপুটগুলো আমি পাবো। এটার জন্য হচ্ছে একটা প্রসেস আমরা ফলো করি, দ্যাট ইজ কল 4 স্টেপ মডেল। এই 4 স্টেপ মডেলটা হচ্ছে, যদি আমরা সফটওয়্যারে দেখি তাহলে আমরা কিছুই হয়তোবা বুঝবো না, আমরা হচ্ছে ইনপুট দিব, আউটপুট পেয়ে যাব। বাট মডেলের ভিতরে এই স্টেপস গুলা হবে। এখানে ডিস্টিংক্ট 4টে স্টেপ আছে: ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোড স্প্লিট, ট্রিপ অ্যাসাইনমেন্ট। এটা একবারে হয়ে বের হবে। কিন্তু অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমাদের কি করতে হবে, আমাদের জানতে হবে বা বুঝতে হবে যে কিভাবে স্টেপ গুলা হচ্ছে। তাহলে প্রথমে হলো ডেটাগুলা নিয়ে 1 নাম্বার স্টেপ পারফর্ম করা হয়। ম্যানুয়ালি করলে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করি। এইটা থেকে যে আউটপুট পাই, সেই আউটপুট নিয়ে 2 নাম্বার স্টেপে যাওয়া হয়। 2 নাম্বার স্টেপে
ট্রিপ ডিস্ট্রিবিউশন, এটারও মেথড আছে, এটা করা হয়। দেন হচ্ছে ওই আউটপুট গুলা নিয়ে 3 নাম্বার স্টেপে চলে যায়। ওই আউটপুট দিয়ে 3 নাম্বার স্টেপ হলো মোড স্প্লিট, সেই মোড স্প্লিট কাজটা করা হয়। দেন 3 নাম্বার স্টেপের যে আউটপুট পাওয়া যায় সেটা নিয়ে 4 নাম্বার স্টেপে চলে যাওয়া হয়। 4 নাম্বার স্টেপে থেকে আমরা আউটপুট পাই। সো বুঝতেই পারতেছ, এটা একটা সিকোয়েন্সিয়াল মডেল, 4টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে অরিজিনাল ইনপুটটা নেয়, আর পরের স্টেপ গুলো হচ্ছে আগের স্টেপের আউটপুট নিয়ে সে ফাইনালি আমাদের যেটা আউটপুট দরকার সেটা। এটাকে বলা হয় 4 স্টেপ মডেল বা 4 স্টেপ ট্রাভেল ডিমান্ড মডেল বা ট্রাভেল ডিমান্ড মডেল। এর এছাড়াও কিন্তু আরো মডেল আছে বা মেথড আছে যেগুলো আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে শিখবো না। সো এটা হচ্ছে 4 স্টেপ মডেল। এখন আমরা ডিফারেন্ট স্টেপস গুলা কিভাবে পারফর্ম করতে হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, এখন আমি পজ দিলাম একটু। বলো, কারো কোনো কোশ্চেন আছে এখানে যে বুঝতে পারো নাই, বা কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। সোফার বোঝা গেছে? জি। ওকে। আমরা আবার শুরু করি। 1 নাম্বার স্টেপ ট্রিপ জেনারেশন। আসলে ট্রিপ জেনারেশনটা কি? ট্রিপ জেনারেশনটা হচ্ছে, ধরো সকালে তোমার বাসা থেকে তুমি ভার্সিটিতে আসতেছো, তোমার আব্বু অফিসে যাচ্ছে, তোমার আম্মু অফিসে যাচ্ছে, তোমার বোন স্কুলে যাচ্ছে। তাহলে কয়টা ট্রিপ হচ্ছে? 4টা। এই 4টা ট্রিপ জেনারেট করলো তোমার বাসা থেকে। এখন একটা ট্রাফিক অ্যানালাইসিস জন্য মনে করো যেরকম বাসা আছে 50টা, তাহলে 50টা বাসায় যত ট্রিপ জেনারেট করবে সেগুলা সব যোগ করলে আমি পাচ্ছি কি পরিমাণ ট্রিপ জেনারেট করতেছে। এখন ট্রিপ জেনারেশন মানে কিন্তু দুইটা জিনিস বের করা। একটা হচ্ছে কি পরিমাণ ট্রিপ প্রডিউস হচ্ছে, আর একটা হচ্ছে কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্টেড হচ্ছে। অ্যাট্রাক্টেড মানে ধরো একটা অফিসে 100 জন মানুষ আসতেছে, তাহলে কি 100টা ট্রিপ অ্যাট্রাক্টেড হলো। একটা ইউনিভার্সিটিতে মনে করো 6000 ছাত্র আসতেছে সকালে, তাহলে 6000 ট্রিপ অ্যাট্রাক্টেড হলো। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, আমাদের বিভিন্ন মানে জোনে বিভিন্ন ল্যান্ড ইউজ আছে, তাহলে টোটাল কি পরিমাণ ট্রিপ প্রডিউস হলো অ্যান্ড টোটাল টোটাল কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্টেড হলো, সেইটা বের করাটাই হচ্ছে ট্রিপ জেনারেশনের কাজ। এখন এইটা বের করার হচ্ছে অনেকগুলা অনেকগুলা মেথড আছে। 1 নাম্বার হচ্ছে ট্রিপ রেট মেথড, 2 নাম্বার ক্রস ক্লাসিফিকেশন মেথড, আর 3 নাম্বার লিনিয়ার রিগ্রেশন মডেল। এখন 3 নাম্বারটা দিয়ে শুরু করি, কারণ 3 নাম্বারটা তোমাদের পড়তে হবে না। আমার যদি এরকম একটা ইকুয়েশন থাকে, ধরো আমরা যে স্টাডি এরিয়াটা নিছিলাম কি ছিল, 4টা জোন ছিল, তাহলে আমি 4টা জোনের 4টা ট্রিপ প্রোডাকশন আর ট্রিপ অ্যাট্রাকশন বের করবো। তার মানে কি, এটা হবে P1। আর এখানে যে পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্টেড হবে দ্যাট উইল কল A1। P1 A1। এখানে কি হবে? P2 A2। এখানে হবে P3 A3। এখানে হবে P4 A4। তা আমার যদি এরকম, এখানে অবশ্য টি লেখা হয়েছে পি এর জায়গায়, তো ধরো এটা এটা যদি লিখি পি, একই কথা, প্রোডাকশন। এখন টোটাল ট্রিপ প্রোডাকশন ইন জোন আই ইকুয়াল, ধরো এরকম যদি একটা ইকুয়েশন থাকতো আমার, যে ইকুয়েশনে যদি আমি ইনপুট হিসেবে দেই যে কি পরিমাণ মানুষ আছে এখানে, কি পরিমাণ ফ্যামিলি আছে, কি পরিমাণ অটোমোবাইল আছে, তাহলে ওই ইকুয়েশনটা থেকে আমি সরাসরি পেয়ে যাই কি পরিমাণ ট্রিপ প্রডিউস হচ্ছে। আবার অ্যাট্রাকশন বের করার জন্য ধরো একটা ইকুয়েশন আছে, 57.2 এত ইন্টু নাম্বার অফ এমপ্লয়ি, মানে কত মানুষ কাজ করে। এইটার কে যদি আমি ইনপুট হিসাবে দেই, তাহলে আমি জানতে পারি যে ওই এলাকায় টোটাল কি পরিমাণ অ্যাট্রাক্টেড হচ্ছে। এখন আমার ইকুয়েশন উড বি ডিফারেন্ট, মানে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার প্ল্যানার এদের উপর নির্ভর করবে সেই ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করতেছে। বাট আমরা যে আমরা এই ধরনের ইকুয়েশন যখন ইউজ করব, এটাকে বলবে রিগ্রেশন মডেল বা লিনিয়ার রিগ্রেশন মডেল।
এটা তোমরা 4th ইয়ারে শিখবা, ঠিক আছে? এটা হলো 3 নাম্বার মেথড। শুধু এখানে এক লাইনে বললেই হবে যে লিনিয়ার রিগ্রেশন মডেল এইরকম ইকুয়েশন ইউজ করতে হয়, এবং এই ইকুয়েশন থেকে আমরা সরাসরি প্রোডাকশন অ্যাট্রাকশনের ভ্যালু পাই। এখন আসো 1 নাম্বার মেথডটা। এগুলো কিন্তু সবই ট্রিপ ট্রিপ জেনারেশন বের করার মেথড। 3টা মেথড শেখাচ্ছি। 1 নাম্বার মেথড হচ্ছে ট্রিপ রেট মেথড। এখন দেখো ট্রিপ রেট মেথডটা কেমন। মনে করো যে একটা অ্যাপার্টমেন্ট ঘন্টায় 0.6 ট্রিপস তৈরি করে, প্রডিউস করে। তাহলে আমি যদি বলি যে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ কয়টা ট্রিপ হচ্ছে, তার মানে কি জানা যাচ্ছে? ধরো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ 10 তলা বিল্ডিং, 10টা অ্যাপার্টমেন্ট আছে, এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে 10টা অ্যাপার্টমেন্ট আছে। তাহলে একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে 0.6 ট্রিপস তৈরি করে, তাহলে 10টা অ্যাপার্টমেন্ট 0.6 ইন্টু 10, মানে 6টা ট্রিপ তৈরি করতেছে। তাহলে টোটাল এখানে যতগুলো বিল্ডিং আছে কয়টা ট্রিপ তৈরি করতেছে, আমি এরকম রেট যদি জানা থাকে আমি বের করতে পারতেছি, ঠিক আছে? এখন এইটা হলো অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট না হয়ে যদি শপিং সেন্টার হতো, কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করে? ধরো আমার শপিং বসুন্ধরা শপিং সেন্টারের ট্রিপ কয়টা হচ্ছে আমি জানতে যাচ্ছি। তাহলে এটা কিভাবে বের করব? আমার ধরো জানা আছে 2.1 ট্রিপ পার 1000 স্কোয়ার ফিট। তাহলে বসুন্ধরা ধরো শপিং সেন্টারটা 5 লাখ স্কোয়ার ফিটের একটা শপিং সেন্টার। তাহলে আমি কি করতে পারবো? আমি ঐকিক নিয়ম করলে আমি বলতে পারবো যে বসুন্ধরা শপিং সেন্টারটা কতগুলা ট্রিপ তৈরি করতেছে ঘন্টায়। অনেক সময় কিন্তু এই স্কোয়ার ফিটে না থেকে নাম্বার অফ পার্কিং স্পটে থাকতে পারে, যে এক্স ট্রিপস পার পার্কিং স্পট। অথবা এরকম থাকতে পারে পার এমপ্লয়ি, নাম্বার অফ ট্রিপস পার এমপ্লয়ি পার আওয়ার। অনেক সময় থাকতে পারে পার শপ, যে কয়টা দোকান আছে। তার মানে কি, এই ট্রিপ রেট মেথড মানে হচ্ছে এমন ভাবে একটা রেট দেয়া থাকবে যেটা হচ্ছে ওই যে বিল্ডিং বা ওইটার যে ল্যান্ড ইউজ তার হচ্ছে এর বেসিসে থাকবে, তার যে কোনো ফিজিক্যাল ফিচারের এগেনস্টে থাকবে, ঠিক আছে? এখন আমরা যদি একটা হসপিটাল বলি, হসপিটালের রেট কেমন থাকবে? এত ট্রিপস পার বেড। তাহলে আমি যদি বেড জানতে পারি তাহলে হয়ে গেল। একটা হোটেলে থাকতে পারে এক্স ট্রিপস পার রুম, তাহলে রুম সংখ্যা জানা থাকলে বের হয়ে গেল। এখন দেখো এই মেথডটা হলো সবচেয়ে সহজ, বাট প্রবলেম হচ্ছে যে আমি রেট কোথায় পাবো? বাংলাদেশে কিন্তু কম্প্রিহেন্সিভ এরকম কোনো রেট বুক নাই, যে আমি একটা বিল্ডিং বানাচ্ছি হোটেল, আমি এটা থেকে রেট বই থেকে রেটটা নিয়ে বাংলাদেশে এ করব। কিন্তু ওয়ার্ল্ডের কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন আইটিই, ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার্স, এদের হচ্ছে ফিফথ জেনারেশন রিপোর্ট আছে কন্টিনিউয়াসলি। এটা হলো ভার্সন, মানে ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, এইভাবে। লাস্ট আমি যখন এই লেকচার শিটটা তৈরি করছিলাম তখন ওদের লেটেস্টটা ছিল 9th এডিশন। তা 9th এডিশন ওটার থেকে তাহলে তোমাদের সবসময় কি করতে হবে? বাংলাদেশে যখন আমরা কোনো কাজ করব, আমাদের যদি কোনো রেড বুক আমরা না পাই, রেফারেন্স না পাই, তাহলে আমাদের এই ধরনের, যেমন মিডল ইস্টের রেট আছে, ইউরোপিয়ান রেট আছে, ইন্ডিয়ান রেট আছে, বাট মনে রাখো যে এই রেট গুলা কিন্তু হচ্ছে বিদেশের রেট গুলা অন্য দেশের জন্য কিন্তু 100% ম্যাচ করে না। কারণ কি? সোশিও ইকোনমিক ডিফারেন্সের জন্য। যেমন চিন্তা করে দেখো, বাংলাদেশে সকালে একটা অ্যাপার্টমেন্টের কথা যদি আমি চিন্তা করি, আমরা ম্যাক্সিমাম বাইরে যাই, বাট সকালে কিন্তু বাসার মধ্যে মানুষও আসে। তার মানে ট্রিপ আউটও হচ্ছে, ট্রিপ ইনও হচ্ছে। ইন কিভাবে হচ্ছে? আমাদের ড্রাইভার আসতেছে চাবি নিতে, আমাদের বুয়া আসতেছে কাজ করতে, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্রিপ ইন করতেছে। কিন্তু বিদেশে যদি আমি যাই, সকালে দেখা যাবে তার বাসায় কেউ আসতেছে না, কারণ সে নিজেই ড্রাইভ করে, সে নিজেই কাজ করে। অল ট্রিপস হচ্ছে বাইরে যাচ্ছে। সো বিদেশি ট্রিপ ইউজ করলে এটা একটা প্রবলেম। তাহলে ট্রিপ রেট মেথডটা আমরা কি দেখতে পাচ্ছি? যে সবচেয়ে সহজ, বাট রেট থাকতে হবে, ঠিক আছে? নেক্সট আসো ক্রস ক্লাসিফিকেশন মেথড। ক্রস ক্লাসিফিকেশন মেথডটা আসলে ট্রিপ রেট মেথডের মতোই। যেমন দেখো, একটা অ্যাপার্টমেন্ট
অ্যাপার্টমেন্টের ট্রিপ রেট বলতেছি 0.6 ট্রিপস পার পার অ্যাপার্টমেন্ট পার আওয়ার। এখন দেখো, একটা অ্যাপার্টমেন্ট একটা অ্যাপার্টমেন্ট যদি একটা লো ইনকাম ফ্যামিলি থাকে, তাহলে ওই ওই অ্যাপার্টমেন্টে ট্রিপ কম হবে। যদি হাই ইনকাম ফ্যামিলি থাকে তাহলে ট্রিপ বেশি হবে। কারণ কি? কারণ হচ্ছে যাদের টাকা কম তারা হচ্ছে আননেসেসারি ট্রিপ কম করে, আর যাদের টাকা বেশি বা রিচ ফ্যামিলি তারা হলো আননেসেসারি ট্রিপ বেশি করে, সো তাদের রেট একটু বেশি থাকে। তাহলে ট্রিপ রেট মেথডে কি ছিল? অ্যাপার্টমেন্ট ফেলেই বলতেছিলাম 0.6টা ট্রিপ করে, বাট বাস্তবে তা না। আমি যদি এরকম করতাম যে লো ইনকাম ফ্যামিলির ট্রিপ রেট হচ্ছে বের করলাম, যেটা ধরে নাও 0.5 ট্রিপ, 0.5 ট্রিপস পার অ্যাপার্টমেন্ট পার আওয়ার। মিডল ইনকাম ফ্যামিলি ট্রিপ করে 0.65 ট্রিপ, পয়েন্ট 0.65 ট্রিপস পার অ্যাপার্টমেন্ট পার আওয়ার। আর হাই ইনকাম ফ্যামিলি মনে করো ট্রিপ করে 0.75 ট্রিপ পার আওয়ার বা 0.8 ট্রিপস পার আওয়ার। পয়েন্ট তাহলে দেখো, আমরা এই যে ইনকামের বেসিসে আমরা ভাগ করে ফেললাম, এটাই হচ্ছে ক্রস ক্লাসিফিকেশন। তোমাদের কি ক্লিয়ার হলো? জি স্যার। হ্যাঁ, স্যার ওই যে ট্রিপ রেট মেথডে স্যার লিমিটেশনটা জানি স্যার কি বললেন যে মানে ওই যে চলতে থাকতে হবে আর সামথিং। একটু জোরে বলো। স্যার ওই যে ট্রিপ রেট মেথডে একটা স্যার লিমিটেশন বললেন না, যেটা মানে কন্টিনিউয়াস হইতে হবে আর সামথিং স্যার, এই যে রেক্টেঙ্গুলার একটা ফিগারে গিয়ে, এটা স্যার না, আরেকবার বললে ট্রিপ ভালো। ট্রিপ রেট মেথডের লিমিটেশন হচ্ছে একটাই। মানে লিমিটেশনটা হচ্ছে যে তোমার অথেন্টিক রেট থাকতে হবে। তুমি যে জায়গায় কাজ করতেছো সেই জায়গার রেট জানা থাকতে হবে। জানা থাকলে কাজ জাস্ট সহজ, মাল্টিপ্লাই করে দিলা হয়ে গেল। ঠিক আছে? জি মানে স্যার, বুঝতে এটা পারছি। হচ্ছে ইজি টু ইমপ্লিমেন্ট, আর কঠিন পার্ট কোনটা, প্রবলেম হচ্ছে সহজে পাওয়া যায় না। ঠিক আছে? আর ট্রিপ রেটটাই আরেকটু উন্নত মানের হচ্ছে ক্রস ক্লাসিফিকেশন মেথড। একটা ফিক্সড রেট না ধরে তুমি যদি পুরো পপুলেশনটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করো, ধরো ইনকাম একটা জাস্ট উদাহরণ দিলাম আমি, আরো অনেক কিছু ভাগ হইতে পারে। ধরো মানে সিঙ্গেল ফ্যামিলি, যৌথ পরিবার, অথবা যাদের কার আছে যাদের কার নাই, এরকম যে কোনো ভাবে তুমি যদি ভাগ করে যদি তুমি করো, চাইল্ড আছে চাইল্ড নাই এরকম, এগুলো সবই হলো ক্রস ক্লাসিফিকেশন। তাহলে ক্রস ক্লাসিফিকেশনে হচ্ছে আমরা বেটার রেজাল্ট পাবো দেন ট্রিপ রেট মেথড, কিন্তু ওটা আবার আমার ডেটা বেশি লাগবে। ঠিক আছে? এখন আমরা বইয়ের একটা এক্সাম্পল করব। এইটা হলো একটা এক্সাম্পল, লিখে রাখো পেজ নাম্বার 55, পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে প্রবলেমটা। এটা হলো ক্রস ক্লাসিফিকেশনের প্রবলেমটার জন্য 1 নাম্বার টেবিল অ্যান্ড 3 নাম্বার টেবিলটা গিভেন থাকবে, আর তোমাদের অঙ্ক করার জন্য 2 নাম্বার টেবিলটা তোমাদের সলভ করতে হবে, আর 4 নাম্বার টেবিলটা সলভ করতে হবে। এখন আমরা আসি, আসলে এখানে কি আছে। এখানে আছে হচ্ছে একটা ক্রস ক্লাসিফিকেশন টেবিল আছে। সেটা কেমন দেখো, একটা বাসায় যদি 0টা কার্ড থাকে, একটা কার্ড থাকে, বা 2 বা 2-এর অধিক কার্ড থাকে, এই 3টা গ্রুপ ভাগ করলাম। আবার পপুলেশন বেসিসেও ভাগ করতেছি। একটা বাসায় যদি একজন লোক থাকে, একটা বাসায় যদি 2জন লোক থাকে, একটা বাসায় যদি 3জন বা 3-এর বেশি লোক থাকে, তাহলে এটা 3+। এখন দেখো, তাহলে কয়টা গ্রুপ হচ্ছে? 9টা গ্রুপ। কারণ 0টা ভেহিকেল একটা মানুষ, এটা হচ্ছে একটা গ্রুপ। ঠিক আছে? তারপরে দেখো, একটা ভেহিকেল একটা মানুষ, এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ। 2টার বা 2-এর বেশি ভেহিকেল একটা মানুষ, এটা হলো 3 নাম্বার গ্রুপ।
তারপর দিস ইজ গ্রুপ নাম্বার 4, গ্রুপ নাম্বার 5, গ্রুপ নাম্বার 6, গ্রুপ নাম্বার 7, গ্রুপ নাম্বার 8, গ্রুপ নাম্বার 9। ঠিক আছে? এই এখন দেখো প্রত্যেক, তার মানে দেখো একটু আগে আমি লো ইনকাম, মিডল ইনকাম, হাই ইনকাম তিনটা গ্রুপ দেখাচ্ছিলাম। এখানে আবার দেখো ইনকামের বেসিসে না, এখানে অটো ওনারশিপ আর ফ্যামিলি সাইজের বেসিসে করলাম কয়টা গ্রুপ, 9টা গ্রুপ। তাহলে যত বেশি গ্রুপ করতে পারবো তত বেটার রেজাল্ট পাওয়া যাবে, বাট তত হচ্ছে ডেটা চ্যালেঞ্জিং, মানে তত ডেটা পাওয়াটা কঠিন হবে। ঠিক আছে? সো আমাকেই চিন্তা করতে হবে যে আমি কি করতে চাচ্ছি। এখন দেখো 1 নাম্বার গ্রুপের টোটাল ট্রিপ সংখ্যা কত ছিল? টোটাল ট্রিপ ছিল 2520, আর টোটাল ফ্যামিলির সংখ্যা ছিল 1200। তাহলে এখান থেকে এই ধরনের ফ্যামিলি ট্রিপ রেট কত আমি যদি বের করতে চাই, তাহলে কি করব? 2520 ভাগ 1200 করব, করলে এই 2.1 পাইলাম। এখন দেখো 2 নাম্বার গ্রুপ 6144টা ট্রিপ করছে, কয়টা ফ্যামিলি? 2560। তাহলে 2144 ভাগ 2560 করলে আমি পাবো 2.4। তাহলে আমি প্রত্যেকটা গ্রুপের একটা রেট পেয়ে গেলাম। ঠিক আছে? রেট। এখন রেটটা পাওয়ার জন্য আসলে 1 নাম্বার টেবিলটায় কি করতে হয়? ডেটা কালেক্ট করতে হয়, ডেটা কালেক্ট করে ওখান থেকে রেট পাইতে হয়। সেই রেট পাইলে তখন আমাদের ফিউচারে সেটা ইউজ করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট কাজ কি করলাম? ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা গ্রুপের রেট বের করলাম। এই রেটের দেখো একটা ট্রেন্ড পাওয়া যাচ্ছে, কিন্তু যত অটোমোবাইল ওনারশিপ বাড়তেছে, মানে বাসায় ভেহিকেলের সংখ্যা বাড়তেছে, তত ট্রিপ রেট একটু বেশি। আর যত বাসায় ফ্যামিলির সংখ্যা বাড়তেছে তত ট্রিপ রেট বেশি। ঠিক আছে? এখন দেখো আমি এমন জায়গার টোটাল ট্রিপ বের করতে চাচ্ছি যে জায়গার ফিউচার ফ্যামিলির সংখ্যা হবে এতগুলা। 1 নাম্বার গ্রুপের ফ্যামিলির সংখ্যা হবে 25, 2 নাম্বার গ্রুপের ফ্যামিলির সংখ্যা হবে 125, 3 নাম্বার গ্রুপের হবে 3। তার মানে এইভাবে 9টা গ্রুপের ফ্যামিলির সংখ্যা দেয়া আছে। তাহলে ফিউচারে কি পরিমাণ ট্রিপ হবে সেটা বের করতে গেলে কি করতে হবে? এই প্রত্যেকটা গ্রুপের রেট ইনটু প্রত্যেকটা গ্রুপের ফ্যামিলির সংখ্যা মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিনস 2.1 ইন্টু 25। এটা করলে আমরা কত পাবো? 52, 52। তারপরে দেখো 2.4 ইন্টু 32, এই দুইটা মাল্টিপ্লাই যদি করি তাহলে পাবো আমরা 77। ঠিক আছে? এভাবে প্রত্যেকটা রেট অ্যান্ড করেসপন্ডিং ফিউচার নাম্বার অফ হাউসহোল্ড বা ফ্যামিলি সাইজ মাল্টিপ্লাই করলে এই 9টা সেলের ফিউচার ট্রাভেলের সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে? 9টা। এই 9টা যদি যোগ করি তাহলে এই টোটালটা পাওয়া যাবে। সো এটা হচ্ছে আমাদের ফিউচারের টোটাল ওই জোন থেকে যে পরিমাণ ট্রিপ তৈরি হবে সেটাই। ঠিক আছে? এটা একটা জোন দেখলাম, বাট তোমরা যখন প্রফেশনাল কাজ করবা তখন দেখবা যে 200-300 জনের ডাটা আমাদেরকে বের করতে হচ্ছে। স্যার এইখানে রাউন্ডিং করছে কিভাবে? হ্যাঁ, শোনো, এখানে এরা রাউন্ডিং জাস্ট করছে, বাট তোমরা একভাবে রাউন্ডিং করলেই হবে। ট্রান্সপোর্টেশন প্ল্যানিং অনেক বড় বড় ডেটা নিয়ে এমন ভাবে কাজ, এটা প্রিসাইজ কোনো কোনো মানে মানে ফ্যাক্টর না। যেমন 2.9-এর জায়গায় 3 করলা বা 2.5-এর জায়গায় 9 করলা, তোমরা আপার সাইডে রাউন্ডিং করলেই হবে। তোমরা এক কাজ করো, পয়েন্ট 0.5 হয়ে গেলেই আপার সাইডে চলে যাবে, আর 0.5-এর নিচে হলে লোয়ার সাইডে রাখো। ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা কি বোঝা গেল? জি জানো স্যার। হ্যাঁ, স্যার টোটালটা কিভাবে বের করছে এটা একটু আরেকবার বলবেন? মানে টোটালটা একদম লাস্ট এই 9টা টেবিলে। সেল জাস্ট যোগ করা। আচ্ছা ঠিক আছে। এই 9টা সেল যোগ করলে এই 4094 পাওয়া যাবে। এটাই হচ্ছে টোটাল।
শোনো, আমি তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে আজকে আর না পড়াই। তোমাদের এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আসার আগে এটা পড়ে আসো। নেক্সট ক্লাস পড়ানো হয়ে গেলেই, নেক্সট উইক পড়ানো হয়ে গেলেই তারপরে উইকে কিন্তু আমরা এক্সাম নিতে পারবো। সো তোমরা একটু পড়ালেখার মধ্যে থাকো যাতে করে তোমাদের প্রথম এক্সামে সবাই 10-এ 10 পাইতে পারো। ঠিক আছে? জি স্যার। হুম।